সকাল সকাল ভিডিওটা এখান থেকে শুরু করছি। সকালবেলার কাজকর্ম চলছে। কমলার মা এখানে পরোটা বানাচ্ছে। পরোটা বানানো হলে তারপরে আমি এগুলা ভাজবো আর কি একে একে, আর আমাদের নাস্তা স্টার্ট হবে, খাওয়া। অলরেডি আমি ভাজা শুরু করে দিয়েছি। একটা পিঠ ভেজে নিলাম, এখন দিয়ে দিচ্ছি তেল। পরোটা দিয়ে খাওয়ার জন্য গরম করে নিচ্ছি। এই যে মাংস, গরুর মাংস গতকালকে, তো এগুলো গরম করে নিচ্ছি। দেখেছেন পরোটা কত সুন্দর ফুলেছে। সাথে সাথে বানানো হয়েছে এর জন্যই না, এটা যখন ফ্রোজেন করব আমি এই পরোটাগুলো, ফ্রোজেন পরোটা ভাজলো ঠিক এরকমই ফুলে ওঠে। মেইন হচ্ছে এটা আটাটা আর কি, আটাটা যদি ভালোভাবে মলা হয় তাহলে পরোটাও ভালো হয়। আটা বানানোর সময় তেল লবণ সব ঠিক থাকলে, ভালো করে মললে পরোটাও ভালো ফুলে। মোটা করে বানালে একটু সফট হয়। হোটেলের পরোটা যেমন বেশি পাতলা বানানো হয়, তারপরে ঠান্ডা পানি দিয়ে বানানো হয়, যার কারণে শক্ত হয়ে যায় ঠান্ডা হলে। আমি তো ফুটানো পানি দিয়ে গোলাটা করেছি, তারপরে একটু মোটা হওয়ার কারণে এই পরোটাটা 4-5 ঘন্টা 6 ঘন্টায়ও শক্ত হবে না। চেপে চেপে না দিলে কোনাগুলো কাঁচা থাকবে আবার। আগে একটা ভেজে নিয়েছিলাম, এই যে পরোটা ভাজা শেষ, সাথে ডিম পোস্ট করে নিচ্ছি। পরোটা থাকবে আর ডিম পোস্ট থাকবে না, তা কি হয়? মাংসের কি অবস্থা? মাঝখানে চুলাটা ছোট ছোট চুলায় দিলে বাটি দেওয়া যায়, স্টিলের বাটি থাকলে দেওয়া যায়, পড়ে না। কারণ অল্প ডিম আছে এখানে, আগুন জ্বলে ছোট চুলাটায়। কিন্তু মাংসটা এক সাইড থেকে হয়ে গেছে ঠিকই, কিন্তু বাটিতে কোনো দাগ পড়ে নাই। চাইলে ওভেনে দেওয়া যেত, কিন্তু চুলায় গরম করলে গরুর মাংসটা বেশি ভালো লাগে খেতে, আমার কাছে মনে হয় আর কি। প্লেট নিয়ে নিচ্ছি, একটা কুসুম ভেঙে দিলাম, কারণ আমার ছেলে কুসুম ভাঙা না হলে আবার খাবে না, আর আস্তটা আমার জন্য নিলাম। কুসুম ভেঙে এটাকে মচমচা করে দিতে হবে। দুপুরে আজকে তেমন রান্না বান্না নাই, বাজার বলতে কিছু মাছ কিনা হয়েছে, তাও সময় বেশি ছিল না দেখে আমাদের এলাকা থেকে, এলাকা একটা সুপার শপ থেকে নিয়ে আসছে। এখানে আছে
ও এখানে চিংড়ি মাছ, আজকে তো রান্না করব না, চিংড়ি মাছ আর খোলার দরকার নাই। আর আর এখানে আছে হইল, দাঁড়ান খুইলা দেখি কি আছে। ও রুই মাছ, এই যে রুই মাছ, এগুলো আজকে রান্না করবো, তো এগুলো ধুইতে হবে, এই জন্য একটুলা ঢাললাম। এর বাদেও এখানে আরও কিছু মাছ আছে। এখানে আছে, এটা খুলে দেখি কি আছে। মোট 4 রকমের মাছ আনা হয়েছে। আমার ছেলে গিয়ে নিয়ে আসছে সুপার শপ থেকে, কাটায় নিয়ে আসছে। এগুলো হচ্ছে ও ইলিশ মাছ। ইলিশ মাছ আজকে যেহেতু রান্না করবো না, তো এভাবেই থাক। আজকে হচ্ছে আমার সব ফাঁকিবাজি কাজ আসলে। কালকে যেহেতু তরকারি আছে, ডাল আছে, গরুর মাংস আছে, তো আজকে অল্প স্বল্প রান্না, এই জন্য ঢেঁড়স ভাজি করলাম আর একটা মাছ ভুনা করব শুধু। আর এখানে আছে ও ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ তো আজকে আর রান্না করব না, কারণ যেহেতু কমলার মাছই লেগেছে, এগুলো কাটবে কে, তো থাক। কারণ আমার পক্ষে এগুলো এখন কাইটা রান্না করা সম্ভব না, কিন্তু দেখে খাইতে ইচ্ছে হইতেছে। ট্যাংরা মাছের চচ্চড়ি করলে টমেটো দিয়ে, ইনশাল্লাহ কালকে হবে, আজকে না। আল্লাহ যদি বাঁচায় রাখে তো কালকে, আজকে আর না। এখন এগুলো একটু তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিব, যেহেতু এগুলো ফ্রিজেরই মাছ। সুপার শপের মাছ মানে তো এগুলা ফ্রিজেরই মাছ, অর্ডার দেওয়ার পরে ওরা কাইটা দেয়। তো এই তিনটাকে একত্রে করেই ডিপে রেখে দিব, কালকে কমলার মা সেগুলো ধুইয়া ট্যাংরা মাছগুলো কাইটা দেওয়া যাবে। আমার কাজ হইতেছে আজকে এই রুই মাছগুলো ধোয়া। তো আমি লবণ দিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নিতেছি। যে ঢেঁড়স ভাজি করছি, ঢেঁড়স ভাজিটা শেষ করা। মাছগুলোতে হলুদ আর লবণ মেখে নিলাম, ভেজে নেব। তেল গরম হয়ে আসছে, তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। অন্য চুলায় এই যে মশলা কষাচ্ছি, মাছ ভুনা করব, এই জন্য পেঁয়াজ, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ, আর আমি একটু সামান্য পরিমাণে একটু সরিষা বাটা দিয়েছি, যাতে ঝোলটা একটু ঘন হয় আর কি। না দিলেও হতো, আসলে পেঁয়াজ বাটা দিলেও হতো, যেহেতু পেঁয়াজ বাটা ছিল না, সামান্য একটু সরিষা বাটা দিলাম। যাক, এখন বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব, তারপর মাছের একটা পাতলা ঝোল করব। আর এই যে পাশেতেও মাছ ভাজছি, মাছ এখনো ভাজা হয়নি। এই মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলাটা যত বেশি ভালোভাবে কষাবো, ঝোলটা খেতে মজা হবে। কিছুটা ওই হোটেলের মাছের ঝোল দেয় না, রুই মাছের ঝোল, ওই টাইপের হবে আর কি। তো আমি একটা তেজপাতা দিব শুধু এটার মধ্যে। এখন অল্প অল্প পানি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষাবো। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, একটা পিঠ হয়েছে। তিনটাকে এক করছে না, উল্টালে আবার ভাঙে যাবে, মানে এটাকে
আজকে মাছগুলো ভালোভাবেই উল্টানো গেল, মাঝে মাঝে 2-1 পিস ভেঙে যায়। আচ্ছা, এই পিসটা ভাজা হোক। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। আর পাতিল চেঞ্জ করলাম, চুলাও চেঞ্জ করলাম। ওই পাশে চুলাটার এক পাশে আগুন আসে, পাতিলের একটা পাশ পুরো পুড়ে গেছে। এই জন্য সাথে সাথে মশলাগুলো এই পাতিলে নিয়ে নিয়েছি, তা না হলে আবার ঝোলটা তিতা হয়ে যাবে, ওইটা কোনোভাবেই ঠিক করা যাবে না। এই জন্য তাড়াতাড়ি পাতিল চেঞ্জ করে ফেললাম। ওই পাশে চুলাটা ভালোই ছিল, ইদানিং আবার এক পাশে আগুন আসে বেশি, এক পাশে কম। তো যে পাশে বেশি আসে ভাজি টাজি যাই করি পুড়ে যায়, পাতিলে লেগে যায়। মাছ হতে হতে ভাতের চালগুলা ভিজিয়ে রাখি। আমি আবার রান্না করার আগে কমপক্ষে আধা ঘন্টা আগে চালগুলা ভিজিয়ে রাখি। এতে আজকাল তো কত রকমের চাল, কত রকমের রাসায়নিক সার ব্যবহার করা হয়, যেগুলো আমাদের স্কিনের জন্য, শরীরের জন্য খুব ক্ষতি আর কি। যেমন আর্সেনিক তো ডাইরেক্ট অ্যাকশন, তো এ অ্যাকশন করে আর কি। মানে অনেকেই আর্সেনিকে ভুগছে, মানে স্কিনে আর্সেনিক হয়েছে, যার কারণে আমি এই জিনিসটা করি আর কি। কমপক্ষে আধা ঘন্টা কি 1 ঘন্টার জন্য এই চালগুলোকে আমি ভিজিয়ে রাখবো। তারপর 2-3 ধোয়া দিয়ে এই ভিজিয়ে রাখলে, এখন যেমন এই যে পিচ্ছিল, মনে হয় কি গায়ে থেকে ময়লা সরতে চায় না, কিন্তু ভিজিয়ে রাখলে এই জিনিসটা, এই পিচ্ছিল ভাবটা থাকবে না। তখন 2-3 ধোয়া দিয়ে তারপরে ভাত বসাবো আর কি, চালগুলো চুলায় দিয়ে দিই। এই যে এখন পুরাই পিচ্ছিল, ধুইলেও মনে হয় কি ধোয়া হইতেছে না, ময়লা যাইতেছে না। ভিজিয়ে রাখলে ধুইতে সমস্যা হয় না, সুন্দরভাবে ময়লা উঠে আসে। 2-3 ধোয়া দিলেই হবে। এই যে রুই মাছের ঝোলটা রেডি। পাতলা ঝোল করা শেষ। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন আর ঢাকবো না, ঢাকলে মাছ বেশি নরম হয়ে যাবে। 2-3 বলক আসলে তুলে নিব, যেহেতু পাতলা ঝোল রাখবো। এখন মাছের ভিতরে একটু ঝোলটা ঢুকুক, মশলা ঢুকুক, কিছুক্ষণ রাখবো আর কি। ব্যাস হয়ে গেল রুই মাছের পাতলা ঝোল, হোটেল স্টাইলে আর কি। এই ঝোলটা খেতে কিন্তু অনেক মজা, মানে এই মাছের তরকারিটা খেতে অনেক মজা। তো এই ছিল আমার আজকে দুপুরে রান্নাবান্না। আমি ভিডিওটা আর বড় করব না, খুব তাড়াতাড়ি করে এখন গোসল করে খাওয়া দাওয়া শেষ করে আবার আজকে আমার ছাদে গাছে পানি দেওয়ার ডেট, তো ছাদে যাইতে হবে। ভিডিও যেহেতু বড় করব না, ছাদেও আজকে আর ভিডিও করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।